সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজ আমার শিক্ষা কার্যক্রম চালু করলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 24-27-15। কোর্সের নাম আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজি। লেকচার নাম্বার 4। লেকচারের শিরোনাম আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। শিক্ষকের নাম মোহাম্মদ নুরুজ্জামান। পদবী সহকারী অধ্যাপক, কলেজের নাম এমসি কলেজ সিলেট। আজকের শিরোনাম আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। বিশেষ তত্ত্ব এটা আমার দ্বিতীয় লেকচার। তো বরের আপেক্ষিকতা। চিরায়ত বলবিদ্যা অনুসারে বর একটি দ্রব্যরাশি, অর্থাৎ বস্তুর ভর বেগের উপর নির্ভরশীল নয়। কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে বস্তুর ভর দ্রব্যরাশি নয়, গতির সাথে বস্তুর ভর পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা জানি পর্যবেক্ষক গতির সাপেক্ষে বস্তুর ভর পরিবর্তন হয়, অর্থাৎ পর্যবেক্ষক গতির সাপেক্ষে ভর বৃদ্ধি পায়। গতিশীল অবস্থা বস্তুর ভর নিশ্চল অবস্থার ভরের চেয়ে বেশি, এটি ভরের আপেক্ষিকতা। অর্থাৎ আমরা জানি কোনো একটা বস্তু গতিশীল যখন থাকে তখন তার ভর নিশ্চল অবস্থা ভরের চেয়ে বেশি হয়, এটিকে ভর আপেক্ষিকতা বলা হয়। যদি কোনো বস্তু আমরা নিশ্চল বস্তুর ভর ধরলাম m0, পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুটি b সমদিতে চলমান হয়, তো আপেক্ষিকটির ভর অর্থাৎ চলমান বস্তুর ভর আপেক্ষিক ভর m সমান m0 প্রোটন বিস্কার। এখানে c হলো আলোর বেগ। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা পশ্চাৎ কাঠামো, একটা s কাঠামো, একটা s কাঠামো। অর্থাৎ s কে আমরা সাধারণত s দিয়ে চিহ্নিত করলাম, আর b কে b দিয়ে চিহ্নিত করলাম। s থেকে আমরা যে একটা বেগ দিব ওটার ভেলোসিটিটা va, আর s থেকে যে আমরা ভেলোসিটি দিব bv। অর্থাৎ মনে করি s ও s দুটো পশ্চাৎ কাঠামো, s কাঠামোর সাপেক্ষে b সমদিত s অক্ষে ধনাত্মক দিকে গতিশীল। কাঠামো দুটিতে অবস্থিত s একটা পর্যবেক্ষক আছে, s একটা পর্যবেক্ষক আছে। দুইজন পর্যবেক্ষক এই ঘটনাটি পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ দুইজন পর্যবেক্ষক সমান বরের দুটো বস্তু a ও b এর স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করেছেন। তৈরি সংঘর্ষের পূর্বে বস্তু কণাটি s কাঠামোতে ও b কণাটি s কাঠামোতে, অর্থাৎ এটি s কাঠামোতে আসে সংঘর্ষের পূর্বে, আর b কাঠামোটি s কাঠামোতে আছে। অর্থাৎ তাদের ধর্ম ভিন্ন। কোনো এক মুহূর্তে s কাঠামোতে কণাটিকে y অক্ষের দিকে b এ বেগে, অর্থাৎ এখান থেকে আমরা যে একটা কণা আছে কণাটিকে b এ বেগে ও x অক্ষের ধনাত্মক দিকে নিক্ষেপ করলাম, এবং b কণাটিকে s কাঠামো থেকে y অক্ষের ঋণাত্মক দিকে b বেগে নিক্ষেপ করলাম। তাইলে ফলে কণাদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ কণাটি একটা b এর বেগ উপর দিকে আর b নিচে, তখন তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটবে। সংঘর্ষটা ঘটবে হাফ y দূরত্বে। যদি এর থেকে এটা দূরত্ব y হয়, তার সংঘর্ষটা ঘটবে হাফ y দূরত্বে। অর্থাৎ s থেকে b এর বেগে এবং b বলটি y অক্ষের ধনাত্মক দিকে b বেগে ফিরে আসে। যদি কণাদ্বয় y দূরত্বে থাকে, নিক্ষিপ্ত হয়ে থাকে, তো উভয় কাঠামো পর্যবেক্ষক দেখবেন যে কণাদ্বয়ের সংঘর্ষ হাফ বাই 2 দূরে সংঘটিত। অর্থাৎ আমরা যখন a থেকে একটা কণা b এ বেগে এবং b থেকে একটা কণা b বেগের মতো, তাদের মধ্যে একটা সংঘর্ষ ঘটবে। সংঘর্ষটা হলো কোথায় ঘটবে? y এর হাফ দূরত্বের সংঘর্ষটা ঘটবে। এই y এর হাফ দূরত্বের সংঘর্ষ এটা আমরা কি করব, এখন ক্যালকুলেশন করব। অর্থাৎ a থেকে b এ বেগে এবং b থেকে b বেগে y দিকে ধনাত্মক বেগে ফিরে আসে। যদি কণাদ্বয় y দূরত্বে থাকে, নিক্ষিপ্ত হয়ে থাকে, তবে উভয় কাঠামো পর্যবেক্ষক দেখবেন যে কণাদ্বয়ের সংঘর্ষ এত দূরে সংঘটিত হচ্ছে। অর্থাৎ s কাঠামোতে a এর ভ্রমণকাল যদি t নট হলে, আমরা জানি দূরত্ব সময় দূরত্ব বাই বেগ। একইভাবে s কাঠামোতে b এর ভ্রমণকাল t নট হলে, আমরা জানি যে দূরত্ব বাই বেগ। তাহলে যদি s কাঠামোতে a ও b কণার ভর যথাক্রমে ma ও mb হয়, তাদের বেগ যথাক্রমে b ও bb হয়, তাহলে ভর বেগের সমরকর্ষণ নির্দেশ আমরা জানি
বিএ ইকুয়াল বি মাইনাস বি সমান এখন বিপরীত বেগ, এখানে ক্যালকুলেশন করলে আমরা এরকম ধারণা পাচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে তাহলে আমরা এম এ ইকুয়াল টু বি এ, এম এ বি এ ইকুয়াল এম বি বি এ। তারপর আমরা পাচ্ছি এখানে এস কাটার মধ্যে টি কোণের গমনকাল টি হইলে আমরা টি সমান ওয়াই বাই ওয়াই নট। তাহলে এখানে আমাদের টি নটের আমরা জানি কাল প্রসারণের ক্ষেত্রে টি এর মান হলো টি নট রুট 1 মাইনাস বি বাই সি স্কয়ার ইকুয়াল টু ওয়াই বাই বিবি। এখান থেকে আমাদের বিবির মানটা বের করে নিয়ে যাচ্ছি। আর আগের সমীকরণ থেকে আমাদের এখান থেকে টি নট সমান ওয়াই বাই বি, এখান থেকে টি নটের মান দেওয়া আছে। আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা থেকে বি এর মানটা বের করে দিচ্ছি। এখন সমীকরণ এক সমীকরণ 1 ও 4 নং 3 নং ব্যবহার করে পাই, অর্থাৎ এম এ এম বি সমান এম বি টি নট এই জায়গা মানটা যদি বসাই এম বি বিবি, তাহলে আমাদের এইরকম একটা সমীকরণ পাচ্ছি। অর্থাৎ এখানেতে ওয়াই আর টি নট উপপাদ্য থেকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এম এ সমান এম বি রুট আমাদের 1 মানে বি স্কয়ার বাই সি স্কয়ার। যদি কাঠামোতে এখন যদি কাঠামোতে আমরা ধরি এম এ সমান হলো এম নট ও এম বি সমান বি, তাহলে এম নট সমান এম বি, এম নট সমান এম এম সমান বি নট। এটাকে বলা বড় আপেক্ষিকতা। এটা হলো বরের আপেক্ষিকতা সমীকরণ। আমরা জানিছি তো বর কিন্তু এই আপেক্ষিকতার সাথে বরটার মান কি হয়, পর্যবেক্ষক সাপেক্ষে বর পরিবর্তন হয়। যদি আমাদের যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি বি এর মান যদি খুবই কম হয়, অর্থাৎ এখানে যদি বি এর মান যদি আলোর বেগের খুব কম হয়, তখন তার একটা মান পাচ্ছি, মানটা হলো একটা অর্থাৎ বি এর মান যদি আলোর বেগের 4 ভাগের 1 হয়, তখন আমরা এখানে যে বেগের মান যদি কোনো বেগের মান যদি আলোর বেগের 4 ভাগের 1 ভাগ হয়, তখন আমরা এখানে যে বরটা পাচ্ছি সেখানে হলো বরটা হলো কম। আর যদি আমরা জানি বি এর কোনো বস্তুর বর আলোর বেগের সাপেক্ষে এখানে বর বৃদ্ধি নির্ণয় করতে হয়। অর্থাৎ যদি কোনো বস্তুর বর আলোর বেগে কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের 10 ভাগের 1 ওই ক্ষেত্রে আমাদের বস্তুর বর 0.5 বৃদ্ধি পাবে। আর যদি কোনো বস্তুর বর আলোর বেগে 10 ভাগের 9 ভাগ ওই ক্ষেত্রে বস্তুর বর 100 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে বস্তুর বর আমরা এখানে অর্থাৎ এখানে আমাদের আমরা এখানে ক্যালকুলেশন দেখাতে পারি যে যদি বি সমান এম হয়, বি সমান সি হয়, অর্থাৎ আমরা আগে বলেছি যে এখানে বি সমান এম সি হয়, তাহলে বি সমান যদি কি হয় আমরা জানি যদি বি এর মান আর সি এর মান সমান হয়, তাহলে এখানে যে এম সমান এম নট রুট 0, অর্থাৎ এখানে এম এর মান আসতে আসতে আমাদের এম ইকুয়াল আসতে আসতে আমাদের ইনফিনিটি। কিন্তু এম এর মান কখনো ইনফিনিটি হবে না। আমরা কি বললাম, যদি বস্তুর আলোর বেগ যদি আলোর বেগের সাপেক্ষে কোন বস্তু কণার বরের উপর বস্তু কণার বেগের উপর বরের মান বস্তু বেগের মানের উপর বর বৃদ্ধি হ্রাস করে। অর্থাৎ যদি বর যদি আলোর বেগের সমান হয়, তাহলে আমাদের এখানে বেগ যদি আলোর বেগের সমান হয়, বি অর্থাৎ সি সমান হয়, তো বস্তুর কি হয় এটা ইনফিনিটি হয়, তা অসম্ভব। এই বর আমরা পরিবর্তন করি, অর্থাৎ পার্থিব কোনো বস্তুর বল আলোর বেগের সমান হতে পারে না। অর্থাৎ পার্থিব বস্তুর বল আলোর বেগের কি অনেক কম। এই জন্য কোনো বস্তুর বল যদি আলোর বেগের 10 ভাগ না হয়, তখন বস্তুর বেগ কত 100 গুণ বৃদ্ধি পাবে। আইনস্টাইনের বর শক্তির সমীকরণ, এই সমীকরণটা আমরা জানি ই সমান এম সি স্কয়ার। এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করে দেখাচ্ছি। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হলো বস্তু ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এখানে ভরবেগ মানে ডিপি বাই ডিটিপি সমান হল এমভি। অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা জানি বস্তুর বেগ এবং কি বি উভয় কি পরিবর্তনশীল। অর্থাৎ এখানে যদি আমরা বেগ এবং বস্তুর বর এবং বেগ উভয় যদি পরিবর্তনশীল হয়, তাহলে আমরা এখানে এই
এম কে রেখে বি কে আমরা ডিভাইসেশন করব, এখান থেকে বি কে রেখে এম কে ডিভাইসেশন করব। কিন্তু কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা বস্তু যদি ডি পরিমাণ সরণ হয় তাহলে বস্তুর কি হয়, গতিশক্তি হয়। আর আমরা গতিশক্তি এখানে কাজের সমান, অর্থাৎ কাজ সমান সমান বল ইন্টু সরণ। এখানে বল এফ ইন্টু ডিএক্স, এফ এর মান যদি আমরা এই জায়গা থেকে এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তার মানে কি পাচ্ছি যে এম ডিটি ডিএক্স প্লাস বি ডিএম বাই ডিটি ডিএক্স। এখানটা আমরা জানি যে বি সমান সমান ডিএক্স বাই ডিটি, তাহলে এখানে কি আসছে ডিএক্স সমান সমান বিডিটি, অর্থাৎ এখানে যদি ডিএক্স এর জায়গাতে বিডিটি, এখানে বিটি বসাই তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে এখানে ডিটি অফ ডিটি যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে এম বি ডিবি প্লাস বি স্কয়ার ডিবি সমীকরণ পাচ্ছি। এখন বড় আবিক্ষত তত্ত্ব থেকে আমরা জানি, একটু আগে প্রমাণ করলাম এম সমান সমান এম নট রোট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই মানটা যদি আমরা এখন কি করি, অর্থাৎ এই মানটা যদি আমরা কি করি স্কোয়ারিং করি তাহলে এম স্কয়ার সমান সমান এম নট স্কয়ার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। অর্থাৎ এখানে আমাদের যে তারপর আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে কি মান আসতেছে, এখানে মাল্টিপ্লাই করবে এটাকে লসাগু করার পরে আমাদের এটাকে মাল্টিপ্লাই করে সি স্কয়ার দ্বারা, তাহলে আমাদের এরকম এরকম একটা মান পাবো। অর্থাৎ উভয় পক্ষকে সমাকলন করবো, যদি এটাকে সমাকলন করো তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সি ডাবল ধ্রুবক আর এমটা পরিবর্তনশীল, তাহলে এখানে আমাদের এম স্কয়ার হলো 2m bm, আর এই জায়গাতে দুইটাই চলক পরিবর্তনশীল, তাহলে এখানে আমাদের এম স্কয়ারকে যদি আমরা রাখি বি স্কয়ার হলে 2b db, আর বি স্কয়ারকে রেখে দিলে এম স্কয়ার ইন্টিগ্রেশন করলে এই সমাকলন করলে আমাদের বি স্কয়ার সমান সমান 0 চলে আসতেছে। এই মানটা চলে আসতেছে আমাদের কি 0। তাহলে তাহলে আমাদের এখান থেকে 2 কমন নিলে এরকম পাচ্ছি আমাদের, তারপরে এইরকম 2টা অপক্ষ থেকে বিনিশ করে দিচ্ছি, তারপর এম সি স্কয়ার ডি সাইড চেঞ্জ করে নিচ্ছি, এম অপক্ষকে এম দ্বারা ভাগ করে নিচ্ছি, তারপর এখান থেকে আমাদের ডিবিএম ক্যালকুলেশন আলাদা করে নিচ্ছে, কারণ এই মানটা আমরা 2 নং সমীকরণে বসা দিব। অর্থাৎ 2 নং সমীকরণ আমাদের এখান থেকে, এখানে আমাদের একটা সমীকরণ ছিল ডি কে সমান সমান এম বি ডিবি প্লাস বি স্কয়ার ডিএম, এই সমীকরণের মাঝে আমরা ওই মানটাকে বসায় দিচ্ছি। অর্থাৎ যদি এই মানটা আমরা বসাই দিই তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি এখানে ডি কে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার ডিএম। এখানে আমাদের ডি কে সমান সমান সি স্কয়ার ডিএম এই মানটা পাচ্ছি। আচ্ছা, এখন বস্তু বর যদি স্থির থাকে তাহলে বি যদি 0 থাকে এম সমান এম নট হয়, এবং তাহলে আমাদের এই 0 হয়। কিন্তু বস্তুর বেগ যখন বি হয় তখন উভয় পক্ষের বরের মান এম হয়, অর্থাৎ 2 নংকে আমরা সমাকলন করে পাই। সমাকলন যদি করি তাহলে আমাদের এখানে ডি কে করলে ই কে এবং সি স্কয়ার, এখানে ডিএম সমান এম, তাই সি স্কয়ার সমান এম মাইনাস বি, এখানে ই কে সমান এম মাইনাস সি কে প্লাস দেখেন এই মানটা আমি চলে পাচ্ছি। এখানে আমরা তাহলে ই কি প্লাস এইটার মানকে আমরা ধরবো ই সমান হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের এখানে যে মানটা চলে আসছে এখানে আমরা লিখতে পারি যে বস্তুর মোট শক্তি সমান ই সমান গতিশক্তি প্লাস স্থির বিভব শক্তি, গতিশক্তি থেকে ই কে আর স্থির বিভব শক্তি থেকে এম নট সি স্কয়ার দ্বারা যদি প্রকাশ করি তাহলে ই এর মান 4 নং ব্যবহার করে পাই, অর্থাৎ ই সমান এম সি স্কয়ার। ই সমান এম সি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ই সমান এমস কে আমরা জানি ই হলো মোট শক্তি আর এম হলো মোট ভর, সি স্কয়ার আণবিক, অর্থাৎ ই আর এম এর মধ্যে এটি হলো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। কিন্তু আমরা জানি আইনস্টাইন ভর এবং যে শক্তি, ভর এবং শক্তি দুইটা কি এটা পৃথক সত্তা না একই সত্তা, অর্থাৎ ভর এবং শক্তি একই বিষয় দুইটি রূপ। অর্থাৎ আমরা ভর শক্তি বলতে আমরা কি বুঝতেছি, একই বিষয়ে দুইটি নিরূপ, অর্থাৎ এদের কোনো পৃথক সত্তা নাই।
অর্থাৎ যদি আমরা কোনো বস্তুর ভরকে যদি আমরা বিনাশ করি বা সৃষ্টি করি, তার সাথে কিন্তু সমতুল্য পরিমাণ শক্তি কি হবে, বিনাশ হবে বা সৃষ্টি হবে। অর্থাৎ এখানে কোনো তার কোনো এখানে স্বতন্ত্রতা নেই। অর্থাৎ এখানে আমরা যদি সি সমান এমসি স্কোয়ার, অর্থাৎ সিটা হলে একটি গুণক, অর্থাৎ এখানে গুণক কোনো বস্তুর ভরকে সি স্কোয়ার দ্বারা গুণ করলে আমরা এখানে কি পাচ্ছি, মোট শক্তি পাচ্ছি। অর্থাৎ এখানে শক্তি কি পাচ্ছি, কোন বস্তুর ভরকে গুণ আলোর বেগ সি স্কোয়ার দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, মোট শক্তি পাচ্ছি। একইভাবে যদি কোনো বস্তুর মোট শক্তিকে যদি সি স্কোয়ার দ্বারা ভাগ করলে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে কি মোট ভর পাচ্ছি। তো আমরা আগে বলছি যে সি এবং এম অর্থাৎ মোট শক্তি এবং মোট ভর, এটা কিন্তু একই বিষয়, দুটো ভিন্ন রূপ। অর্থাৎ এটাকে একই বিষয় শূন্য, এটাকে কি করা যায়, আলাদা করা যায় না। এখন যদি আমরা এই ক্যালকুলেশনটা আমরা আবার এইভাবে ইংলিশে দেখানো যাচ্ছে। ইংলিশে ইকে সমান আমাদের একটা সমীকরণ দেখা দিচ্ছে, সেম এইভাবে ক্যালকুলেশন করা যায়। এখান থেকে আমাদের এম সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার, এরকম ভাবে আমরা এম নট সি স্কোয়ার আমরা বের করতে পারি। তারপর এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে তো আমাদের ই সমান এম সি স্কোয়ার, এখানে আমরা একটা যে ব্যাখ্যাটা চলে আসতেছে, আমরা বলছি ই সমান এম নট সি স্কোয়ার। এখন যদি ই সমান এম সি স্কোয়ার যে সমীকরণটা আছে, এখানে যদি 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি আমরা 1 কেজি ভরের কোনো একটা বস্তুর সমতুল্য ভর আসতেছে, অর্থাৎ এখানে 1 কেজি ভরের কোনো বস্তুর সমতুল্য ভর আছে এম সি স্কোয়ার। অর্থাৎ এখানে যে এম এর মান 1 কেজি ছিল, তাহলে আমাদের 1 কেজি ভরের সমতুল্য শক্তি, 1 কেজি ভরের কোনো একটা বস্তু কোনো সমতুল্য 90 এত জুল। অর্থাৎ এই যে শক্তি, এই শক্তি দিয়ে 10 লক্ষ ভরের কোনো একটা জাহাজকে চাঁদে পাঠানো সম্ভব হবে। কিন্তু আমরা জানি যে শক্তি বিক্রিয়া, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন রাসায়নিক বিক্রিয়া ক্ষেত্রে শক্তির কি হয়, অবমুক্ত হয়, আবার কিছু শক্তির কি হয়, বিনাশ ঘটে। অর্থাৎ শক্তির অবমুক্ত এবং শক্তির যে বিনাশ, একটা আমরা দেখতে কোন রাসায়নিক শক্তির অবমুক্ত এবং কি হয়, শক্তির যে বিনাশ হয়, অর্থাৎ কোন শক্তির অবমূল্য এবং শক্তির বিনাশ অবমূল্য শক্তি বিনাশ। অর্থাৎ আমরা যদি কোনো একটা এই শক্তির অবমূল্য কোনো রাসায়নিক মনে করি 1 কেজি 1 গ্রাম কোনো বস্তু ডায়নামিক বিস্ফোরণ ঘটে, তাহলে 6 × 10⁻11 কেজি এত কেজি শক্তির সে কিভাবে বিনাশ করবে। অর্থাৎ 1 কেজি ডায়নামাইট যদি বিস্ফোরণ বলে 6 × 10⁻⁻8 কেজি শক্তির সে বিনাশ করবে। কিন্তু একই সাথে কিছু শক্তি এখানে কি হবে, আমাদের শক্তিকে অবমুক্ত শক্তির পরিমাণ হলো 5 × 10⁻6 জুল। অর্থাৎ এটা কিন্তু কম। অর্থাৎ তাহলে আমরা শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা বস্তু ক্ষেত্রে শক্তির বিনাশ ঘটে, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন শক্তির বিনাশ ঘটে, শক্তি কি অমুক্ত, শক্তির বিনাশের চাইতে অবমুক্ত পরিমাণ কম হয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো একটা শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে, কাইন্ডলি এখানে যে হাফ এম কি বিস্কার। অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তুর ভরের মান আলোর বেগের তুলনা যদি, অর্থাৎ কোনো বস্তুর আপেক্ষিক ভর যদি খুব কম হয়, তখন এই বস্তুটার মানটা কি হয়, ওটা চিরায়ত ক্লাসিক্যাল মেকানিক্সে কিসে হয়, রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা এই কে সমান এই সমীকরণ থেকে আমরা বস্তুর গতিশক্তি হাফ এম ভি নট স্কয়ার আমরা এখান থেকে দেখাতে পারছি। তাহলে আমরা এইখান থেকে বলতে যাই, যদি কোনো আপেক্ষিক তথ্যের বি এর মান যদি খুব কম হয়, তাহলে ওই শক্তিটা চিরায়িত শক্তিতে কি হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কাইনেটিক এনার্জিটা তখন চিরায়িত গতিশক্তিটা হ্রাস করে দেয়। অর্থাৎ এখানে the experience for kinetic energy to like those for length, time and mass reduced to the classical for below b। অর্থাৎ এই মানের জন্য ক্লাসিক্যাল সে কি হয়, চিরায়িত গতিশক্তিকে সে হ্রাস করে দিচ্ছে বি এর মান কমের জন্য আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বেগের সংযোগন সূত্র আমরা একটা আলোচনা করব। বেগের সংযোগন সূত্র, বেগের সংযোগ সূত্রের ক্ষেত্রে আমরা 3টা কাঠামো দরকার, একটা এস কাঠামো, একটা এস ডেস কাঠামো, একটা এস প্রাইম কাঠামো। আমরা 3টা কাঠামোর মধ্যে ধরি যে আমাদের এস ডেস কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে গতিশীল। তো এখানে আমাদের কাঠামো আসবে 3টা। একটা হলো আমাদের
আমরা এখানে ধরবো একটা হলো এস কাঠামো এস 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 একটা এস ড্যাশ একটা এস ডাবল ড্যাশ। তাহলে আমাদের আমরা কি এখানে এখানে বলবো যে আমরা যে এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে গতিশীল, আবার এস ড্যাশ এস ডাবল ড্যাশ এস কাঠামোর সাপেক্ষে গতিশীল। যখন এস ড্যাশ কাঠামো এক্স সাপেক্ষে গতিশীল তখন তার বেগ ধরছে আমরা সে বি বেগে গতিশীল। আবার যখন এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে গতিশীল তখন বি বেগে গতিশীল। তো লরেন্স রূপান্তরের ক্ষেত্রে আমরা যে সমীকরণ জানি যে এস ড্যাশ এস কাঠামো রূপান্তর সমীকরণ হলো এস ড্যাশ সমান সমান কত এক্স। তো ওয়াই প্রাইম সমান সমান আমরা কি জানি ওয়াই, আর জেড সমান সমান কি জেড মাইনাস বি1 টি রুট 1 মাইনাস বি1 স্কয়ার বাই সি স্কয়ার। একইভাবে আমরা টি সমান জানি টি সমান টি মাইনাস বি1 জেড বাই সি স্কয়ার। অর্থাৎ এইখানে এই চারটে সমীকরণ বা লরেন্সের সমীকরণ বলা হয়। তো এখন একইভাবে এটা হলো আমাদের কাঠ সাপেক্ষে যখন এস কাঠামোটা এস কাঠামো ড্যাশ দিয়ে সাপেক্ষে গতিশীল হবে। একইভাবে যদি আমাদের এস ডবল এস কাঠামো এস এস সাপেক্ষে গতিশীল হয় তখন আমরা একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণটা হচ্ছে আমাদের অর্থাৎ এস ডবল এস কাঠামো এস কাঠামো সাপেক্ষে রূপান্তর হলো। তাহলে এস ডাবল প্রাইম সমান সমান এস প্রাইম, ওয়াই প্রাইম সমান সমান ওয়াই প্রাইম, জেড ডাবল প্রাইম সমান সমান জেড মাইনাস বি জেড টি রুট 1 মাইনাস বি জেড স্কয়ার সি স্কয়ার। আর টি প্রাইম ইকুয়াল সমান সমান টি নট মাইনাস বি বি টু জেড বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি টু জেড স্কয়ার বাই সি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি যে এখানে এখন 1 নং ও 2 নং সমীকরণ ব্যবহার করে এস ড্যাশ কাঠামো পাই এস ড্যাশ সমান সমান এক্স, ওয়াই ড্যাশ সমান সমান ওয়াই। এখন যদি আমাদের যে সমীকরণটা আসতেছে এখন যে আমাদের মান জেড কাঠামো সমান জেড, এখন আমাদের এই যে জেড কাঠামো এখানে জেড প্রাইম সমান জেড ডট এক্স ডট। আমরা জেড ডট এবং এক্স ডট এর মান কিন্তু আমরা 1 নং সমীকরণে জানি। জেড ডট এর মান হলো আস্তে আস্তে এটা, আর টি প্রাইমের মান আস্তে আস্তে আমাদের এটা। এই দুইটা মান যদি আমাদের এখন ওই সমীকরণে বসাই দিচ্ছি আমরা, অর্থাৎ এখানে যদি আর আমাদের আমরা এখন কি দিলে এক্স প্রাইম সমান সমান এক্স, ওয়াই প্রাইম সমান সমান ওয়াই, এটা হলো আমাদের এস ড্যাশ কাঠামো আর এস ড্যাশ কাঠামো গতিশীল ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে যখন এই দুটো মান বসাই দিচ্ছি জেড প্রাইমের সময় জেড প্রাইম এবং টি প্রাইম, যখন দুইটা মান বসাই আমরা কি করে ক্যালকুলেশন করি বা এখানে আমাদের এইরকম একটা সমীকরণ পাবো আমরা। এরপরে যে সমীকরণটা পাচ্ছি এই সমীকরণটার মান হলো আমাদের এরকম একটা সমীকরণ, বি সমান বি1। এই যে আমাদের এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি এই সমীকরণটা আমরা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের এই সমীকরণটা এটা ক্যান্সেল যাচ্ছে, তাহলে আমাদের এখানে জেড মাইনাস এটা থাকতেছে। তাহলে আমাদের এই টার্মটার সঙ্গে যদি বি ধরি, এটার সঙ্গে বি ধরি, এটার সঙ্গে যদি বি ধরি, তাহলে আমাদের জেড ইকুয়াল মাইনাস বিটি রোড 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এইরকম একটা সমীকরণ আমরা এখানে পাচ্ছি। একইভাবে যদি আমরা অনুরূপভাবে যদি দেখানো যায় যে সিটি সমান সমান টি মাইনাস বি জেড বাই সি স্কয়ার বা রোড the root 1 minus b square by কি c square। তাহলে এখন তো আমাদের এখান থেকে আমাদের যে এই যে b সমান b1 প্লাস b2 1 প্লাস b2 c স্কয়ার, এই সমীকরণটা বলে বেগের সংযোগন, বেগের কি সূত্র সংযোগ সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে একটা মান পাচ্ছি যে বেগের সংযোগ সূত্র হচ্ছে b1 প্লাস b2 বাই 1 প্লাস b1 b2 বাই সি স্কয়ার ইকুয়াল সমান সমান হলো বি। এটাকে বলা হয়েছে বেগের সংযোগ সূত্র। এটা তো আমরা বেগের সূত্র এখন তো আমরা তিনটা কন্ডিশন পাই। যদি এই ক্ষেত্রে মনে করো যে আমাদের যদি এই ক্ষেত্রে আমাদের যদি b1 আর হলো কি b2 বাই সি স্কয়ার এটার মানটা যদি 1 এর চাইতে অনেক কম হয়, তাহলে আমরা এই যে মানটা এই মানটা কি করতে পারি
নেগলিজেবল করতে পারি। অর্থাৎ যদি নেগলিজেবল করি তাহলে আমাদের এখানে কি পাচ্ছি, বি ইকুয়াল পাচ্ছি b1 প্লাস b2। তো এখানে আমরা কি পাচ্ছি যে লব্ধি বেগ, অর্থাৎ b1 প্লাস b2, অর্থাৎ বি এর লব্ধি বেগ হলো b1 প্লাস b2, অর্থাৎ সকল কাটার মধ্যে আলোর বেগ সমান। এটা ছিল আমাদের নিউটনের শিক্ষার্থী প্রথম শিক্ষা, যেটা সকল আমরা নিউটন শিক্ষা কি জানি, সকল প্রশ্নের মধ্যে আলোর বেগ সমান, অর্থাৎ b সমান b1 প্লাস b2। একইভাবে যদি আমাদের এই সমীকরণের মধ্যে b1 সমান সমান যদি আমরা এখন কি বসাই, অর্থাৎ এখানে যদি b1 ইকুয়াল আমাদের কি বসাই, c বসাই, অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যদি b1 ইকুয়াল c বসাই তাহলে আমাদের এখানে আসতে আসতে c প্লাস b2 বাই 1 প্লাস c b2 বাই c স্কয়ার। এক্ষেত্রে কিন্তু আমরা c আর c স্কয়ার যদি কেটে দিই তাহলে আমাদের এই যে সমীকরণটা পাচ্ছি আমাদের, তা আমাদের এখানে সমীকরণটা পাচ্ছি আমাদের c, এখান থেকে আমি যে মানটা পাচ্ছি c সমান c প্লাস b2 বাই c প্লাস b2। এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে, অর্থাৎ c, অর্থাৎ এখানে এখানে মানটা পাচ্ছি আমি এখানে যে মানটা লিখবো আমি এখানে, এটা পাচ্ছি আমাদের অর্থাৎ সি, অর্থাৎ এখানে কোন বেগ কার বেগের সমান, আলোর বেগের সমান, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে বি সমান সমান বি, কোন বস্তুর বেগ কার বেগের সমান, এখানে আলোর বেগের সমান পেতেছি। আর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বেগের সংশ্লিষ্ট বেগ হলে কিন্তু লব্ধি বেগের সমান, আর এই ক্ষেত্রে বেগ কার বেগের সমান, আলোর বেগের সমান। সিমিলারলি যদি আমরা একইভাবে যদি আমাদের সিমিলারলি যদি এখানে আমাদের এখন যদি আমরা এখন যদি b1 ইকুয়াল b2 সমান সমান c দেখায়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এখানে b1 প্লাস b1 সমান c হলে আমাদের এখানে পাচ্ছি, এখানেও পাচ্ছি b সমান সমান c প্লাস c, এখানে 1 প্লাস সি স্কয়ার, এটা সি স্কয়ার ছিল এখানে আছে, সি স্কয়ার ছিল এখানে, তাহলে এখানে আমাদের এখানে আসছে যে সি স্কয়ার, তাহলে এখানে আসবে সি স্কয়ার বাই এখানে এখানেও আসতেছে সি স্কয়ার। তাহলে এখানে আমাদের কি পাচ্ছে, এখানে এখানে বি সমান সি, অর্থাৎ এখানে কি পাচ্ছি, কোনো এখানেও বস্তুর বেগ আলোর বেগ সমান, অর্থাৎ আমরা কোনো বস্তুর সাথে বেগ যোগ করলে এটা আমরা বেগটা কি হয়েছে, আলোর বেগের সমান যাচ্ছে। তাহলে বড় বেগ সংযুক্ত আমরা কি পেলাম, অর্থাৎ কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান, অর্থাৎ নিউটনের আপেক্ষিকতার দ্বিতীয় সূত্রকে সব জায়গাতে বেগ কি থাকে, ধ্রুব থাকে।
তাহলে আমরা এই বি সমান b1 প্লাস b2 1 প্লাস এখান থেকে আমরা বেগের সংযম সূত্রটা আমরা কি করছি বিবনের ক্ষেত্রে আমরা এখানে প্রমাণে দেখাতে পেরেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে যে আলোচনার মূল বিষয় ছিল আমাদের এখানে আচ্ছা এনার্জি মোমেন্টাম অর্থাৎ আইনস্টাইনের শক্তির ভরবেগ সমীকরণ অর্থাৎ এনার্জি মোমেন্টাম রিলেশন আমরা জানি যেখানে E সমান mc স্কয়ার আর m এর মান কত m0/√1 - b স্কয়ার বাই c স্কয়ার যদি হয় মোমেন্টাম অফ দা পার্টিকেল আমরা জানি যে মোমেন্ট p সমান mv হয় অর্থাৎ b এর মান যদি p/m হয় তা আমরা এখানে E সমান কি পাই এখানে b এর মান যদি বসাই দিই তাহলে আমাদের এই যে একটা মান পাচ্ছি এটাকে বলে আইনস্টাইনের শক্তির ভরবেগের অর্থাৎ এটাকে এগুলো কি আইনস্টাইনের শক্তির ভরবেগ সমীকরণ। অর্থাৎ মোটামুটি আজকে আমাদের যে আলোচ্য হয়েছিল বড়ার আপেক্ষিকতা, বড়ার আপেক্ষিকতা তো আমরা কি জানতে পারছি যে আমরা গতিশীল বস্তুর ভর নিশ্চল ভরের চেয়ে কি হয় কম হয়, ওটা আমরা প্রমাণ আমাদের দেখা দিচ্ছি। তারপর আমাদের এখানে আমরা কি বলছি যে কোনো বস্তুর বেগ যদি কি হয় আলোর বেগের কাছাকাছি হয় তাহলে বস্তুর ভর বেশি বৃদ্ধি পায়, আর যদি বস্তুর বেগ কি হয় আলোর বেগের সমান হয়ে যায় তখন বস্তুর মানটা অসীম হয়ে যায়, তখন পরিমাপ করা যায় না। কিন্তু এটা বাস্তবে কোনো বস্তুর বেগ আলোর বেগে কি সমান হতে পারে না, আলোর বেগে বড় হতে পারে না। তারপর আমরা এই ক্ষেত্রে E সমান mc স্কয়ার এই ক্ষেত্রে আমরা কি বলছি যে শক্তিটা কার শক্তি এবং বল দুটো কি একই বস্তু দুটো ভিন্ন রূপ, কিন্তু তাদের মধ্যে বৃত্ত কোনো সত্তা নেই, অর্থাৎ একটা সত্তা। কিন্তু কোন শক্তিকে যদি আমরা ধ্বংস করি বরকে যদি আমরা ধ্বংস বিনাশ করি তার সমপরিমাণ শক্তি ও বর কি বিনাশ হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে শুধু শক্তি কি হয় না, শক্তি শুধু ক্ষয় হয় না এবং শক্তি সমপর্ত শক্তিও হয়। তারপর এখান থেকে আমরা বলছি যদি কোনো আপেক্ষিক তত্ত্বের বেগের মান যদি কি হয় খুব কমে যায় তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি হয় আপেক্ষিক ব্যাগটা চিরায়িত গতিশক্তিকে কি করে দেয়, হ্রাস করে দিচ্ছে। এটা আমরা ওই গতিশক্তি থেকে জানতে পেরেছি। তারপর আমরা আরো জানতে পারছি যে কোনো দেখুন এক কিছু বড় কোনো বস্তুকে যদি আমরা কি করি সমতুল্য শক্তি হলো 9 × জি, অর্থাৎ এই যে শক্তি এই শক্তি দিয়ে 10 লক্ষ বড় কোন যা আছে কথা পাওয়া যাবে চাঁদে প্রেরণ করা সম্ভব। এই শক্তির পরিমাণ খুবই আমাদের অনেক বেশি। আর শক্তির ভরবেগ জানতে পারছি E সমান p0/c²√1 - p² / c²/m²/c4। আর আমরা বেগের সংযোগ সূত্রের ক্ষেত্রে আমরা যে বেগ পেয়েছি তিনটা বেগ, এখানে আমরা তিনটা কাঠামো সাপেক্ষে s কাঠামো, s ডেস কাঠামো, s প্রাইম কাঠামো যে বেগের সংযোগ পেতেছি b সমান v1 + v2 এটাকে আমরা তিনটে সমীকরণের মধ্যে দেখাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে দেখছি সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ কি থাকে সমান থাকে এবং আলোর বেগ সমান। অর্থাৎ মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।